সৈয়দ বংশ সৈয়দ বংশে সৈয়দ বংশ রায়ত্ব করেন 1414 থেকে 1451 খ্রিস্ট পর্যন্ত। তৈমুর কর্তৃক নিযুক্ত মুলতানের শাসনকর্তা খিজির খাঁ তৈমুর কর্তৃক নিযুক্ত মুলতানের শাসনকর্তা খিজির খাঁ 1414 থেকে 1421 খ্রিস্টাব্দ দৌলত খাঁ লোদিকে পরাজিত করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন 1414 খ্রিস্টাব্দে। খিজির খাঁ তৈমুর লঙ্গের অত্যন্ত বিশ্বস্ত ছিলেন। তারিক-ই-মুবারক গ্রন্থে খিজির খাঁ হযরত মুহাম্মদের বংশধর ছিলেন, তাই তার প্রতিষ্ঠিত রাজবংশ সৈয়দ নামে পরিচিত। খিজির খাঁর মন্ত্রী ছিলেন তাজ উল মুলুক। খিজির খাঁ তৈমুরের উত্তরাধিকারী শাহরুখ খানের নিকট নিয়মিত বার্ষিক কর পাঠাতেন। খিজির খাঁ নিজে সুলতান উপাধি নেননি, তিনি মনসব-ই-আলা উপাধি নেন, অন্যমতে রায়ত-ই-আলা। 1421 খ্রিস্টাব্দে 10ই মে খিজির খাঁ মৃত্যুবরণ করেন। 1421 খ্রিস্টাব্দে 20 মে খিজির খাঁ মৃত্যুবরণ করেন। খিজির খাঁ এর মৃত্যুর পর তার পুত্র মোবারক খান দিল্লির সিংহাসনে বসেন, যিনি শাহ উপাধি গ্রহণ করেন। 1434 খ্রিস্টাব্দে উজির সারওয়ার মুলুকের চক্রান্তে মসজিদে প্রার্থনারত অবস্থায় মোবারক শাহের মৃত্যু হয়। তার হত্যাকারী দ্বয় হলেন সিদপাল ও রনু। মোবারক শাহের পৃষ্ঠপোষকতায় ইয়াহিয়া বিন সিরহিন্দ তার বিখ্যাত তারিক-ই-মুবারক শাহী শীর্ষক গ্রন্থটি রচনা করেন। মোবারক শাহ যমুনা নদীর তীরে মুবারাকাবাদ নামে সদৃশ্য শহর নির্মাণ করেন। নিঃসন্তান মোবারক শাহের মৃত্যুর পর তার ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ বিন ফরিদ সুলতান মুহাম্মদ শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেন। 1434 খ্রিস্টাব্দে তিনি ছিলেন একজন অপদার্থ ইন্দ্রিয়পরায়ণ ব্যক্তি। 1445 খ্রিস্টাব্দে মুহাম্মদ শাহের মৃত্যু ঘটলে অভিজাতবর্গ তার পুত্র আলাউদ্দিন আলম শাহকে 1445 থেকে 1451 খ্রিস্টাব্দে সিংহাসনে বসান। তিনি ছিলেন সৈয়দ বংশের শেষ তথা সর্বাপেক্ষা অযোগ্য শাসক। আলাউদ্দিন আলম শাহ তার উচ্চাকাঙ্ক্ষী মন্ত্রী হামিদ খাঁকে দমন করতে না পেরে বিরক্ত হয়ে দিল্লি ছেড়ে বদায়ুন গিয়ে সেখানে সৈয়দ বংশের ক্ষমতা স্থাপন করেন। দিল্লিতে হামিদ খাঁ নিজস্ব নিরাপত্তার স্বার্থে লাহোর ও মুলতানের শাসনকর্তা বহলুল লোদীর সাহায্য প্রার্থী হন। বহলুল লোদী এই সুযোগের সদ্ব্যবহার করে হামিদ খাঁকে প্রথমে বন্দী ও পরে হত্যা করে 1450 খ্রিস্টাব্দে দিল্লি দখল করেন। বহলুল সুলতান আলম শাহকে দিল্লির শাসনভার গ্রহণের আমন্ত্রণ জানালেও সুলতান আলম শাহ দিল্লির উপর বহলুলের কর্তৃত্ব মেনে নেন এবং স্থায়ীভাবে বদায়ুনে বসবাসের সিদ্ধান্ত নেন। সেখানে তিনি তার বাকি জীবন 1451 থেকে 1464 খ্রিস্টাব্দ কাটান এবং মৃত্যুবরণ করেন। অতঃপর বহলুল লোদী শুক্রবার খুতবা পাঠ করে আলম শাহের নামোচ্ছেদ করে 1451 খ্রিস্টাব্দে 19 এপ্রিল নিজেকে দিল্লির শাসক হিসাবে ঘোষণা করে। সুলতান আবুল মুজাফফর বহলুল শাহ গাজী উপাধি নিয়ে দিল্লিতে লোদী বংশের সূচনা করেন। ডক্টর নিজামীর ভাষায়, মুলতানের একটি ক্ষুদ্র রাজ্য থেকে
উত্থিত হয়ে বদায়ুনে একটি ক্ষুদ্র রাজ্যে সৈয়দ বংশের পতন। ৩৭ বছর রাজত্ব ঘটে। সুলতান ফিরোজ শাহ তুঘলকের শাসনকালে লোদি বংশীয় মালিক বহরাম লোদি ভারতে আসেন। বহলুল লোদি হলেন বহরামের পৌত্র। সৈয়দ বংশীয় সুলতান মোহাম্মদ শাহের আমলে বহলুল লোদি ছিলেন পঞ্চায়েতের শাসনকর্তা ১৪৩৪ থেকে ১৪৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত। বহলুল লোদি ১৪৫১ থেকে ১৪৮৯ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন করেন। ১৪৫১ খ্রিস্টাব্দে ১৯ এপ্রিল বহলুল লোদি সৈয়দ বংশের শেষ সুলতান আলাউদ্দিন আলম শাহকে পরাস্ত করে ভারতে প্রথম আফগান বা পাঠান সুলতান রূপে দিল্লির সিংহাসনে বসেন এবং লোদি বংশের প্রতিষ্ঠা করেন। বহলুল লোদির সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব হল জৌনপুর জয়। তিনি জৌনপুরের সুলতান মাহমুদ শাহ শর্কীকে পরাস্ত করে। মাহমুদ শাহ শর্কীর মৃত্যুর পরেও জৌনপুরের সঙ্গে বিরোধ অব্যাহত থাকে। শেষ পর্যন্ত মাহমুদ শাহের পুত্র হুসেন শাহ শর্কীকে পরাস্ত করে জৌনপুর দিল্লির অন্তর্ভুক্ত করেন। বহলুল তার জ্যেষ্ঠ পুত্র বরবক শাহকে জৌনপুরের শাসক রূপে নিযুক্ত করেন। বহলুল লোদি ছিলেন আফগানিস্তানের লোদি বংশের অন্তর্গত শাহু খেল উপজাতি সম্প্রদায়ভুক্ত। বহলুল লোদি মুদ্রা প্রচলন করেন। বহলুল লোদি মুদ্রা প্রচলন করেন। বহলুল লোদি গোয়ালিয়র বিজয়ের পর দিল্লি থেকে প্রত্যাবর্তনকালে অসুস্থ হয়ে ১৪৮৯ খ্রিস্টাব্দে জালালির নিকট দেহত্যাগ করেন। সিকান্দার লোদি ১৪৯৯ থেকে ১৫৭০ পর্যন্ত তিনি রাজত্ব করেন। বহলুল লোদির মৃত্যুর পর তার তৃতীয় পুত্র নিজাম খান সিকান্দার শাহ উপাধি নিয়ে ১৪৮৯ খ্রিস্টাব্দে ২৫ জুলাই দিল্লি সিংহাসনে বসেন। প্রথমে তিনি বিদ্রোহী অভিজাত ও উচ্চাকাঙ্ক্ষী আত্মীয়দের দমন করেন। এছাড়া পিতৃব্য আলম খাঁ, ভ্রাতুষ্পুত্র আজম হুমায়ুন এবং জ্যেষ্ঠ ভ্রাতা বরবক শাহকে সুলতানের বর্ষ স্বীকারে বাধ্য করেন। ১৫০৪ খ্রিস্টাব্দে সিকান্দার লোদি আগ্রাতে তার রাজধানী স্থানান্তর করেন। ১৫৭০ খ্রিস্টাব্দে তিনি আগ্রাতে পরলোক গমন করেন। সিকান্দার লোদি নগরকোটে বিখ্যাত জ্বালামুখী মন্দির ধ্বংস করেছিলেন। সিকান্দার লোদি নগরকোটে বিখ্যাত জ্বালামুখী মন্দির ধ্বংস করেছিলেন। তিনি ত্রিহুত জয় করেছিলেন। সিকান্দার লোদির সমসাময়িক ভক্তিবাদী প্রচারক হলেন কবির। সিকান্দার লোদির সমসাময়িক ভক্তিবাদী প্রচারক হলেন কবির। কিংবদন্তি থেকে জানা যায় যে বিভিন্ন কৌশলে তিনি কবিরকে হত্যার চেষ্টা করেছিলেন। সিকান্দার লোদি গুলরুখ বা লাল ফুল ছদ্মনামে তার ফার্সি কবিতা প্রকাশ করতেন। সিকান্দার লোদি গজ-ই-সিকান্দার নামক পরিমাপ পদ্ধতি প্রবর্তন করেন। ঐতিহাসিক ডক্টর কে.এস. লাল এর মতে সিকান্দারের ২৯ বছরের রাজত্বকাল ছিল গৌরবময়। ইব্রাহিম লোদি ১৫১৭ থেকে ১৫২৬ খ্রিস্টাব্দ। সিকান্দারের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র ইব্রাহিম লোদি সিংহাসনে বসেন ও শাহ উপাধি নেন। ইব্রাহিম লোদির কনিষ্ঠ ভ্রাতা ছিলেন জামাল খাঁ, জৌনপুরের শাসনকর্তা। মালবের ওপর আধিপত্যের প্রশ্নে রানা সঙ্গ ও ইব্রাহিম লোদির মধ্যে যুদ্ধ শুরু হয়। ১৫১৭ খ্রিস্টাব্দে ঘাটাওলি, ১৫১৮ খ্রিস্টাব্দে চোলপুরের যুদ্ধে ইব্রাহিম লোদি পরাস্ত হন। ইব্রাহিম লোদির বিরুদ্ধে পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ লোদি এবং ইব্রাহিমের কাকা আলম খাঁ লোদি কাবুলি অধিপতি বাবরকে দিল্লি আক্রমণের আমন্ত্রণ জানান। ১৫২৬ খ্রিস্টাব্দে ২০ এপ্রিল পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত ও নিহত করে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। ইব্রাহিম লোদি ছিলেন দিল্লির একমাত্র সুলতান যিনি যুদ্ধক্ষেত্রে প্রাণ
প্রাণ দেন। দিল্লি সুলতানি পতনের কারণ। দীর্ঘ ৩ শতাধিক বছর স্থায়ী এই সাম্রাজ্যের পতনের পশ্চাতে নানা কারণ ছিল। সাম্রাজ্যের বিশালতা, জনসমর্থনের অভাব, দুর্বল শাসকবৃন্দ, দুর্বল সেনাবাহিনী, অভিজাত শ্রেণীর অবক্ষয়, ক্রীতদাসদের সংখ্যা বৃদ্ধি, ধর্মীয় অসহিষ্ণুতার নীতি, মুহাম্মদ বিন তুঘলকের দায়িত্ব, ফিরোজ শাহ তুঘলকের দায়িত্ব, বৈদেশিক আক্রমণ উল্লেখযোগ্য।